মা, ওই তুমি বিধিকে দেখেছো কোথাও? আজকে ওকে আর কে দেখতে পাবে? বসে আছে হয়তো মুখ লুকিয়ে কোনো কোনায়। কেন, এমন কি করেছে? কি করেছে? এবারে তো সীমা পার করে ফেলেছে। তোমার ঠাকুরদা ওকে একটাই কাজ করতে দিয়েছিলেন, মহাপ্রসাদ বানানোর। সে কাজটাও ঠিক করে করতে পারলো না, এমন ভাবে চলে গিয়েছিল কড়াই ফেলে যে পোকামাকড় পড়েছে। সবকিছু শেষ করে দিয়েছে ওই অসভ্য মেয়েটা। বাবা, আপনার তো খুব মন ছিল আজকে মহাপ্রসাদ বিতরণ করার। এখন কিভাবে হবে মহাভোগ স্থাপন? পুরো গ্রামে আমাদের মাথা নিচু করে ছাড়লো মেয়েটা। ডাক্তার ম্যাডাম, আমি প্রসাদ বানিয়ে দিয়েছি। আমি জানি ঠাকুরদা মশাই এই মহাভোগ বারমেরের সবাইকে দিতে চেয়েছিলেন। আমার এই অসাবধানতায় সব নষ্ট হয়ে গেছে। আমি আপনার কাছেও ক্ষমা চাইতে চাই। আমার জন্য আপনিও খুব দুঃখ পেয়েছেন। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমি এই প্রসাদ না মনে শ্রদ্ধা নিয়ে বানিয়েছি। আমি মাকে এই ভোগ দিতে পারি? ছোট ঘরের ছোট চিন্তাধারার মেয়ে তুমি। সেই জন্য ভাবলে এইটুকু একটা বাটিতেই কাজ হয়ে যাবে। পুরো গ্রামকে এই দেবে তুমি? করোনা বৌমা, মূর্তি স্থাপন করবার জন্য প্রসাদের প্রয়োজন হয়। সেটা কড়া ভর্তি হতে পারে বা ছোট বাটিতে। দেবী মাকে ভোগ দিতে হবে, ব্যাস। তারপর ওই প্রসাদ বাজার থেকে আনা প্রসাদের সঙ্গে মিশিয়ে দেব, সেটা গ্রামে দিয়ে দেব। মূর্তি স্থাপনের সময় হয়ে গেছে, এসো পুজো শুরু করি। আবির, বিধি, এসো, তোমরা সামনে চলে এসো। হ্যাঁ কাকা। ओं अपवित्र पवित्र व सर्वावस्थानगतोऽपि वा यच्छरत् पुण्डरीकाक्ष सा बाह्य अभ्यन्तरशुचि। এবার এই ফুল মাকে সমর্পণ করুন। তুমি আর কমজোরি ত্রিশালা নাও, তোমার মধ্যে কালা জাদুর শক্তি চলে এসেছে। তাই যতটা সম্ভব তুমি এখন থেকে ভগবান আর ভক্তি থেকে দূরে থাকবে। মাতৃশালা, তুমি এখানে কি করছো? ওখানে চলো, তোমার জায়গা ওখানে, আবিরের পাশে। না 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 মা, আসলে কি দাদু যখন এটাই চান যে বিধি এই নিয়মটা পালন করুক, করতে দাও। আমি ওখানে গেলে কাকু হয়তো আমাকে দেখে আবার কোনো গন্ডগোল করতে পারে, তাই খুশির সময় যখন তুমি ছেড়ে দাও, আমি এখানেই আছি। ঠিক আছে। দুর্গা মাতার জয়, দুর্গা মাতার জয়। এই ধুতিতে আমি খুব আনকমফোর্টেবল। বিধি, আমার সঙ্গে উপরে চলো, দিব্যার ব্যাপারে তোমার সঙ্গে কথা আছে। দিব্যার ব্যাপারে? ও কি কাজ পেয়ে গেছে? সবকিছু কি তোমায় এখানেই বলবো? চলো না বলছি। আরে বিধি, তুমি কোথায় যাচ্ছ? সবাইকে প্রসাদ দেবে না? এক্ষুনি আনছি। সাহেববাবু যান, আমি আসছি। দেবী মা আজকে আবার এই বাড়িতে বিরাজমান হলেন। এখন থেকে আর কোনো ভুল হবে না।
দেখতে পাও না তুমি? এটা কি করলে তুমি? তুমি এটা জানো যে প্রসাদ পড়ে যাওয়া কত বড় অশুভ? বিধি, দিব্যা, এ কি কি হয়েছে? কি অবস্থা হয়েছে তোর? লজ্জা করে না তোর? একই গ্রামে থেকেছি, আমরা ছোটবেলা থেকে একসাথে থেকেছি, আর তুই কি না আমার সাথে এটা করতে পারলি? আমি চাকরির জন্য সাহায্য চেয়েছিলাম তোর কাছে, আর তুই কি না আমার সম্মানটাই নষ্ট করে দিলি। তুই আমাকে পুরো শেষ করে দিলি, সবকিছু শেষ করে দিলি। এসব কি বলছিস তুই? কি অবস্থা করেছিস তুই নিজের? এই অবস্থা তোর জন্য হয়েছে। চাকরির লোক দেখিয়ে আমাকে ওই শয়তানটার কাছে পাঠিয়ে দিয়েছিলি তুই। দেখ দেখ কি অবস্থা করেছে তোর স্বামী আমার। আমি আমার সম্মান নিয়ে চাকরি নিতে গেছিলাম, আর আমার সম্মানটাই নষ্ট করে দিয়েছি। আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে তোর স্বামী। ওরফে আবির সিং কুমার। ভেবেছিলাম তুই আমার খুব ভালো বন্ধু, তোকে সবকিছু বলেছি আমি, আর আমার সাথেই তুই এটা করতে পারলি। এই মেয়ে, পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে তোমার সাহস হয় কি করে আমার ছেলের নামে এই সমস্ত কথা বলতে? দিব্যা, 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 দেখ তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। সাহেব বাবু এরকম করতেই পারেন না। আচ্ছা, যেহেতু তোরা বড় লোক তাই সব ঠিক কথা বলছিস, আর আমি মিথ্যে কথা বলছি? গরিবদের কোনো সম্মান নেই, তাই না? ইন্সপেক্টর বাবু, এই সেই মানুষটা যে আমার সম্মান নিয়ে নষ্ট করার চেষ্টা করেছে, ওর কথা শুনে আমি আবিরের অফিসে যাই, আর কাজ দেওয়ার নাম করে আমাকে ডেকেছিল, আমাকে এখানে ছুঁয়েছে। আমি তো যে কোনো উপায় ওখান থেকে পালিয়ে গেছি, না হলে জানি না আমার সাথে আজকে আর কি হতো। ব্যাস দিব্যা, ব্যাস। আমি আর একটা কথাও শুনতে চাই না আমার সাহেব বাবুর বিরুদ্ধে। উনি এরকম কখনোই করতে পারেন না। উনি নারীদের যথেষ্ট সম্মান করেন, আমি জানি, ভালো করে জানি এই কথাটা। তুই কেন? যদি ভগবান আমাকে এসে বলে তাহলেও আমি মানবো না এটা। বাহ, ঠিকই বলতো সবাই। বড়লোক বাড়িতে যাওয়ার পরে না গরিবদের অসহায়তা এখন মজার ছলনায় উঠে এসেছে। 4 দিন তো হয়েছে রে তোর বিয়ে, আর তুই চোখ বন্ধ করে তোর স্বামীর ওপরে এত ভরসা করছিস। আর আমি তো তোর ছোটবেলার বান্ধবী, আর আমার ওপর এইটুকু বিশ্বাস নেই তোর। তুই তো জানিস তো সব। আমি কোনোদিন মিথ্যে কথা বলি না। আর তুই ভাব কেন একটা মেয়ে তার সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে? কিন্তু তোর আবার কিসের যায় আসে? তুই তো এই কুমার বংশের মিথ্যে রঙের মধ্যে রাঙিয়ে আছিস। তুই কি করে সত্যির পাশে থাকবি? হ্যাঁ, দিব্যা, দিব্যা কি করছিস? আমার কাছে আসবি না। কাছে আসবি না, আমি জ্বালিয়ে দেবো নিজেকে।
দূরে দূরে, কাছে আসবে না, কেউ কাছে আসবে না, কেউ কাছে আসবে না। দিব্যা কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? কেউ কাছে আসবে না। দিব্যা, দিব্যা ছাড় না। আমি নিজেকে করছিস কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর বাবা মার কথা একবারও ভাববি না তুই? কি করছিস এইসব? পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। তখন থেকে তো আমি ওনাদের কথাই ভাবছি। কি ভাববেন ওনারা? দুবেলার খাবার জোগাড় করতে গিয়ে আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি। কি ভাববেন ওনারা যে আমারই বান্ধবীর স্বামী আমার সাথে এরকম? এই মেয়ে শোনো, চুপ করো। আমি জানি যে একটা মেয়ের কাছে তার সম্মানের থেকে বড় কিছু হয় না, আর কোনো মেয়ে এই ব্যাপারে মিথ্যে বলতে পারে না। আমার তোমার উপর বিশ্বাস আছে, কিন্তু আমার বিধি বৌমার মতো আমারও আমার নাতি আবিরের ওপর পুরো বিশ্বাস আছে। ও কখনো এ কাজ করতে পারে না। ও নির্দোষ। ওর ব্যাপারে আমি আর একটাও কথা বলতে চাই না। তোমারই কোনো ভুল হয়েছে, অন্য কেউ হবে যে তোমার সাথে এইসব অন্যায় কাজের চেষ্টা করেছে। দেখুন তোমর বাবু, সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কোর্টের আছে। আপনার এই অঞ্চলে নামডাক থাকতেই পারে, আপনি শহরের একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু এখানে প্রশ্ন হলো ন্যায়ের আর একজন নারীর সম্মানের। আর আমাদের সম্মানের কি হবে? মানে ওটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই মেয়েটা যাইছে তাই বলে যাচ্ছে, আপনিও শুনে যাচ্ছেন। এভাবে হবে না। আবির দাদা একদম নির্দোষ, ও এটা করতেই পারে না। এটা আমরা সবাই জানি। আমরা সবাই আবির দাদাকে খুবই বিশ্বাস করি। আর যদি আপনি না করেন তাহলে ডাকুন ওকে, ওপরেই আছে, ঘরে আছে, ডাকুন আর জিজ্ঞেস করুন, তাহলেই তো সব সমস্যার সমাধান। হ্যাঁ দারোগা বাবু, আমি সাহেব বাবুকে ডেকে আনছি। উনি এখানে এসে আপনাদের সমস্ত সত্যিটা জানিয়ে দেবেন। আমি এক্ষুনি আসছি। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু আমার সঙ্গে আসুন, খুব বড় বিপদ হয়ে গেছে। সাহেব বাবু, সাহেব বাবু কোথায় আছেন আপনি? সাহেব বাবু, আপনি কি ভেতরে আছেন? সাহেব বাবু আমার সঙ্গে চলুন। ঘরে তো নেই উনি, জানি না কোথায় চলে গেছেন। সাহেব বাবু। ইন্সপেক্টর, আপনি এই মেয়েটাকে বিশ্বাস করছেন কেন? মুখ দেখেই বোঝা যায় মিথ্যেবাদী, একদম মিথ্যেবাদী। ফাঁসাতে এসেছে আমার ছেলেটাকে। আবির এক্ষুনি এসে পড়বে আর সব সত্যিটা সামনে এসে যাবে। সাহেব বাবু, সাহেব বাবু কোথায় আপনি? সাহেব বাবু। বিধি, কোথায় আছো তুমি? আবিরকে নিয়ে নিচে এসো। সাহেব বাবু, জানি না কোথায় চলে গেছেন। এত বড় ঘটনা ঘটে গেল, কোথায় খুঁজি আমি ওনাকে? আরে এত দেরি করলে কেন? কোথায় ছিলে? আবির কোথায়? সাথে এলো না কেন? আমি ওপরে সব জায়গা খুঁজে দেখলাম, কিন্তু সাহেব বাবুকে পেলাম না। এভাবে কিভাবে সম্ভব? মানে আপনি তো ভালোভাবেই তল্লাশি করেছেন ওপরে। আমি নিজের চোখে দেখেছি আবির দাদাকে উপরে যেতে। যদিও উপরে না থাকে তো কোথায় যেতে পারে? ও কিভাবে উধাও হয়ে যেতে পারে? হতেই পারে, যদি আপনাদের মদত থাকে তাহলে হতেই পারে। ধরা পড়ার ভয়ে আপনারাই এটা প্রমাণ করতে চাইছেন যে অপরাধী বাড়িতেই নেই। না দারোগা বাবু, এরকম নয়। আপনাদের নাটকে আমায় বিভ্রান্ত করতে পারবেন না। রমেশ, গৌরী, যাও খোঁজো ওকে। আর হ্যাঁ, গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও যেন পালিয়ে না যায়।
যদি আবির নিজের ঘরে না থাকে আর ত্রিশলাও নিজের ঘরে না থাকে, তো এটাও তো হতে পারে দুজনে একসঙ্গে কোনো কাজে গেছে। গোবর্ধন, গোবর্ধন, আবির কোথায়? আবির দাদা বাবু তো নিজের গাড়ি নিয়ে বাইরে চলে গেলেন। কার সঙ্গে গেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে উনি একাই গেছেন। বাড়ির পিছনের রাস্তা দিয়ে এলেন, গাড়ি বের করলেন আর গাড়িতে করে একাই চলে গেলেন। আর দেখে একটু চিন্তিতও মনে হচ্ছিল। কি বলেছিলেন আপনি? আপনার ছেলে নিরপরাধ আর ওই মেয়েটা মিথ্যে বলছে। তাহলে আপনার নিরপরাধ ছেলে এখান থেকে গোপনে পালিয়ে গেল কেন? ভেবেছেন মেয়েটা গরিব তাই কিছু করতে পারবে না? আর এখন যখন মেয়েটি পুলিশ নিয়ে এসেছে তখন পালিয়ে গেল আপনার ছেলে? জেল হেফাজতের খাঁড়া ঝুলছে আপনার ছেলের গলায়। আমরা ওকে গ্রেপ্তার করার আগে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। অপরাধী আপনার ছেলে, অপরাধী। ব্যাস দারোগা বাবু, ব্যাস। মনে হচ্ছে আপনি সম্মানের যোগ্য নন। আপনাদের কাজ হলো নিরপরাধীদের রক্ষা করা, নাকি একতরফা শুনে তাদের অপরাধী সাব্যস্ত করা। সাহেব বাবু এখন বাড়িতে নেই, তার মানে এটা নয় যে আপনি ওনার ব্যাপারে যা নয় তাই বলে যাবেন। যতক্ষণ আপনি পুরো ঘটনা না জানছেন ততক্ষণ আমার স্বামী নির্দোষ। কারণ না এখনো পর্যন্ত এটা প্রমাণ হয়েছে যে উনি দিব্যাকে কোনোভাবে অসম্মান করেছেন, আর না এটা যে উনি এখান থেকে পালিয়ে গেছেন। তাই একবার উনি ফিরে এসে সমস্তটা জানিয়ে দিন, তারপরে আপনি আপনার ফরমান জারি করবেন। ওনার মুখ থেকে সত্যিটা না শোনা পর্যন্ত কোনো ফরমান জারি করবেন না। আইন আমরাও জানি, আর আমরাও এখানে ন্যায়ের জন্যই এসেছি। অবস্থা দেখেছেন ওই মেয়েটার? ওনার এফআইআর এর ভিত্তিতে আমাদের দ্রুত অ্যাকশন নিতে হবে, আর তাই আমাদের অপরাধীকে। আপনি দয়া করে একটু শান্ত হন। আপনাদের কাজে কোনো বাধা সৃষ্টি করব না, বরং আপনাদেরকে সাহায্য করব। আমি একটা কাজ করি, বরং আমি আবিরকে ফোন করে এখানে ডাকছি। ও এসে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তারপরে আপনারা এটা ঠিক করবেন যে ও অপরাধী কিনা। আবিরের ফোন সুইচ অফ বলছে। এটা তো হবারই ছিল। এবার বলুন ম্যাডাম, এবার আপনার কি বক্তব্য? মেনেই নিন না যে আপনার স্বামী পালিয়ে গেছে। আপনার স্বামীর মতো হাজারটা লোকের সঙ্গে রোজ মোলাকাত হচ্ছে। ফোনে না পাওয়া, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এসব তারাই করে যারা আসলে অপরাধী। 2 ঘন্টা সময় দিচ্ছি আমি আবিরকে। যদি এই 2 ঘন্টার মধ্যে আবির পুলিশের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বাধ্য হয়ে আমাদের ওর বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট বের করতে হবে। তারপরে সারা জীবন জেলে পৌঁছতে হবে। আবিরকে আমি 2 ঘন্টা সময় দিচ্ছি। এই 2 ঘন্টার মধ্যে যদি আবির পুলিশের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বাধ্য হয়ে আমাকে ওর বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট জারি করতে হবে। ওকে জেলেই পচে মরতে হবে। অ্যাটেম্প টু রেপ কেস এটা। আর আপনারা তো জানেনই যে এই ধরনের মামলা চট করে শেষ হয় না। তোমরা দুজন বাড়ির বাইরে পাহারায় থাকবে। আবির এই বাড়িতে আসা মাত্র আমায় ইনফর্ম করবে। চলুন ম্যাডাম, আমি আপনাকে বাড়ি ছেড়ে আসি। এটা তুই ঠিক করলি না কিন্তু বিধি। আমি তোর থেকে বিচার চাইতে এসেছিলাম। তোর বিয়েটা জোর করে হয়েছিল, তাই না? তোর স্বামীর বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা হয়েছিল। কতদিন ধরে চিনিস ওকে? এত তাড়াতাড়ি এত ভরসা করে নিলি তুই তোর স্বামীকে? হ্যাঁ, মানুষের ওপর বিশ্বাস করতে বেশি সময় লাগে না। যদি মানুষের মন পরিষ্কার থাকে তাহলে চোখ বন্ধ করেও তার উপর বিশ্বাস করা যায়।
যেতে যেতে আরেকটা কথা শুনে যা, আমার স্বামী নির্দোষ, উনি কিচ্ছু করেননি। আপনি একদম চিন্তা করবেন না, আইন আপনার সঙ্গে আছে, আপনি ন্যায় অবশ্যই পাবেন। চলো। And the award for Best Actress goes to Divya. খুবই ভালো কাজ করেছো তুমি, যেরকমটা আমি চাইছিলাম ঠিক সেরকমই করেছো তুমি। আমি আবিরকে তিলে তিলে শেষ করতে চাই। যাই হোক, এই নাও তোমার কাজের মূল্য। থ্যাংক ইউ। এমনিতে প্ল্যানটা তো আপনি খুব ভালোই করেছেন, কিন্তু এই কাজটার জন্য আপনি আমাকে কেন বাছলেন? কারণ দিব্যা, তুমি যে কোনো মেয়ে নও, তুমি বিধির ছোটবেলার বান্ধবী। আর যখন সবাই জানতে পারবে যে ও বলায় তুমি আবিরের সাথে দেখা করেছো, সবাই প্রশ্ন তুলবে ওর ওপর। বেচারি কাকে কাকে উত্তর দেবে? ও তো এটাও জানে না যে বাজারে তোমার হঠাৎ ওর সাথে দেখা হওয়া। দিব্যা, তুই? আমারই একটা চাল ছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু ইন্সপেক্টর বাবু তো 2 ঘন্টার জন্য সময় দিয়েছে আবিরকে। এর মাঝখানে বিধি বা অন্য কেউ ওকে যদি খুঁজে বার করে আর পুলিশ স্টেশনে যদি পৌঁছে দেয়, তখন আবিরকে কেউ খুঁজতে পারবে না, কারণ ওকে উধাও করার পিছনেও আমারই হাত। হ্যালো ত্রিশালা, তুমি কোথায়? অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছি। আর তুমি পুজোতে কেন এলে না? সবকিছু ঠিক আছে তো? সব যদি ঠিক থাকতো তাহলে কেন যেতাম আমি? সত্যি আবির, নিজের ভালোবাসাকে পুজোতে অন্য কারোর সাথে দেখতে আমার ভালো লাগেনি, তাই আমি বেরিয়ে এসেছি। ভাবলাম যে ড্রাইভে গেলে আমার একটু মন হালকা হয়ে যাবে, কিন্তু আবির আমি এখানে ফেসে গেছি। আমি জঙ্গলের দিকে এসেছিলাম ফাঁকা একটা রাস্তাতে, আর এখানে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। তুমি ওখানে কেন গেলে ত্রিশালা? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। গাড়ি থেকে বেরোবে না। না না আবির, তুমি যদি সবার সামনে ওখান থেকে এখানে আসো, তার জন্য অনেক কথা হবে। আর এটা যদি কেউ জানতে পেরে যায় যে তুমি আমার কাছে আসছো, ফালতু ফালতু আরো বেশি কথা হবে। তুমি যদি আমার কাছে আসোই তাহলে এভাবে এসো যাতে কেউ জানতে না পারে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, আমি গুপ্ত দরজা দিয়ে যাচ্ছি। এইভাবে তোমার বংশের আদরের বংশ প্রদীপ আমাকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরোলো, আর কেউ জানতেও পারলো না। আর ওর ফোন কি করে বন্ধ হলো? আমি করেছিলাম পুজোর সময়। আমি আবিরের সেলফোন চার্জিং থেকে বের করে দিয়েছিলাম, আর ওর সেলফোনের ব্যাটারি আগে থেকেই লো ছিল। আর তারপর আমি ওকে এতবার ফোন করেছি যে যতটুকু ব্যাটারি বেঁচে ছিল সেটাও শেষ হয়ে গেল। আর ঠিক এখন আবির পাগলের মতো আমাকে ওই জঙ্গলে খুঁজছে হয়তো। ত্রিশালা, আরে বলেছিলাম গাড়ি থেকে না বের হতে, তাও বেরোলো। এই ফোনেরও তো ব্যাটারি শেষ। জানি না এই ত্রিশালা গেল কোথায়। ত্রিশালা, ত্রিশালা,
এতক্ষণ আবির তো পারাসের জালে ফেঁসে গেছে নিশ্চয়ই। এইবার তোমার পরিবারের খারাপ সময় শুরু হয়ে গেছে। আগামী 2 ঘন্টা ওদের জীবনের সবথেকে লম্বা 2 ঘন্টা হতে চলেছে, কারণ না আবির বাড়ি পৌঁছতে পারবে আর না কেউ আবিরের কাছে। না, আমি এক্ষুনি এটাই ভাবছিলাম যে এখনো বুড়িটা আমাকে ফোন করেনি কেন আমার থেকে হেল্প চাইতে। কিন্তু দুঃখের বিষয় আজকে নয়, আজকে না আমার কাছে কেউ পৌঁছতে পারবে আর না আবিরের কাছে। আবিরকে কখন থেকে ফোনে ট্রাই করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না। আবির আর ত্রিশালা জানি না কোথায় চলে গেল দুজনে। আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো আমি জানি আবিরকে বাঁচানোর জন্য ত্রিশালা সবকিছু করতে পারে, আর এখন যদি আবিরকে কেউ বাঁচাতে পারে তাহলে সেটা শুধুমাত্র বেয়ান আর ত্রিশালা, কারণ ওদের ক্ষমতা অনেক বেশি। করুণা বৌমা, প্রাণের ভয় তাদের থাকে যারা অপরাধী, নিরপরাধীর নয়। আমার তো আবিরের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আবিরের কিচ্ছু হবে না। বৌদি, আমি আবিরের অফিসে ফোন করলাম, ও ওখানে নেই, আর ওর বন্ধুরা আর বাকি লোকজন কেউ জানে না যে ও কোথায় আছে। কিন্তু কুমার, ও যদি অফিসে না থাকে তাহলে কোথায় থাকবে? কোথায় খুঁজবো আবিরকে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার ছেলেটা যে কোথায় চলে গেল, আমার ছেলেটা যে কি হবে। এই নিন জল খান একটু, সব ঠিক হয়ে যাবে। সাহেব বাবুকে খুঁজে পাওয়া যাবে, আপনি একদম চিন্তা করবেন না। প্রথমে আগুন ধরো, তারপরে তুমি নেভাতে এসেছো। তোমার কি মনে হয় আমি এতটাই বোকা যে আমি বুঝতে পারবো না এসব কে করেছে? তুমি তুমি করেছো এসব বিধি, এসব কিছু তোমার কর্ম। তোমার বন্ধু ছিল না? তোমার বন্ধু ঠিক তোমারই মতো অসভ্য, মিথ্যাবাদী, নাটকবাজ, একদম তোমার মতো। কেন কেন পাঠিয়েছিল ওকে আবিরের অফিসে? কেন বলো, নষ্ট করে দিলে আমার ছেলেটার জীবনটা। কেন করলে? ডাক্তার ম্যাডাম, আমি সত্যিই জানি না এসব কি করে হয়ে গেল। চুপ! সবকিছু জানো তুমি, কারণ তুমি আর ওই মেয়েটা একসঙ্গে সব করেছো। এই সব কিছু জেনে বুঝে করেছো, শুধু এই জন্য, তাই না? শুধু এই জন্য কারণ আমার ছেলে তোমাকে ভালোবাসে না, ত্রিশালাকে ভালোবাসে, ওকে জীবন সঙ্গী করতে চায়, সেই জন্যই প্রতিশোধ নিতে চাইছো, তাই না? প্রথমে 2 বার ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে তুমি। এই বাড়ির ব্যাপারে তো জানি না, কিন্তু আবিরের জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুমি। অভিশাপ, বুঝেছো? করুণা বৌমা, নিজেকে সামলাও। রাগের মাথায় যা ইচ্ছা বলছো। না ঠাকুরমশাই, ওনাকে বলতে দিন। উনি একজন মা, সন্তানের জন্য চিন্তা করা স্বাভাবিক। যদি আমাকে কথা শুনে ওনার মন হালকা হয়ে যায় তাহলে বলতে দিন ওনাকে। এখন এই ভালো সাজার নাটক তার জন্যই রাখো যাকে তুমি দেখাতে চাও। তোমার এই মিথ্যে চোখের জলে আমার কিচ্ছু যায় আসে না, আর আসবেও না।